বাংলাদেশে বিহারি নামে একটি জনগোষ্ঠী বসবাস করে। আপনারা কি জানেন সেই বিহারি কারা? 1947 সালে দেশভাগের সময় হিন্দু মুসলমান দাঙ্গার ফলে সৃষ্ট পরিস্থিতিতে বিহার থেকে লাখে লাখে মুসলমানরা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। তাদেরকেই মূলত বিহারি বলা হয়, বিহারি মুসলমান। কেন তাদেরকে বললাম, মানে তাদের কথা বললাম, সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন। সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। কোনো দেশের রাষ্ট্রপ্রধানের বক্তব্য যদি ওই দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু তা যখন আন্তর্জাতিক সীমানা ছাপিয়ে অন্য কোনো দেশের অভ্যন্তরে ঢুকে যাবে, তখন সেই দেশের সরকার এবং সেই দেশের জনগণের অবশ্যই অধিকার জন্মায় সেই বিষয়ে পাল্টা বক্তব্য দেওয়ার। সেই প্রেক্ষিতে বাংলাদেশের জনগণ হিসেবে আমি বলতে চাচ্ছি যে মোদি 1947 সালে ভারত ভাগ বা দেশভাগের কথা বলতে গিয়ে বলেছে যে কলকাতায় হিন্দু নিধন হয়েছে এবং বাংলাদেশের নোয়াখালীতেও হিন্দু নিধন হয়েছে। কিভাবে হয়েছে? কলকাতার মুসলমানরা হিন্দুদের উপরে অত্যাচার নিপীড়ন করেছিল তখন দেশভাগের প্রাক্কালে, এবং নোয়াখালীর যেসব মুসলমান ছিল তারাও হিন্দুদের উপরে দমন নিপীড়ন করেছে। দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, নির্বিচারে হত্যা করা হয়েছে। কিন্তু উনি ভুলে গিয়েছেন যে দেশভাগের প্রাক্কালে ইন্ডিয়ার অনেক স্থানেই কিন্তু দাঙ্গা হয়েছিল, সেখানে মুসলমানরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। লাখ লাখ হাজার হাজার মুসলমানদের কিন্তু প্রাণহানি ঘটেছিল সেখানে। বিহারের কথা তিনি বলতে ভুলে গিয়েছেন, পাঞ্জাবের কথা তিনি বলতে ভুলে গিয়েছেন। পাঞ্জাবে লাখ লাখ মুসলমানরা উদ্বাস্ত হয়ে পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিল তখন হিন্দু এবং শিখদের অত্যাচারে। শুধুমাত্র জানটুকু নিয়ে তারা পশ্চিম পাকিস্তানে পাড়ি দিয়েছিল। আর আসাম এবং পশ্চিমবঙ্গের মুসলমানরাও শুধুমাত্র জানটুকু নিয়ে পূর্ব পাকিস্তানে, তদানীন্তন পূর্ব পাকিস্তানে তারা পাড়ি দিয়েছিল। সেই কথাগুলি তিনি বলেননি, কিন্তু তিনি বলেছেন কোনটা? একটা সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছেন। হিন্দু নিধন হয়েছে, মুসলমানরা হিন্দু নিধন করেছে 47 সালে, 1947 সালে। বিহার প্রদেশ ছিল হিন্দু অধ্যুষিত, এখনও হিন্দু অধ্যুষিত। পশ্চিমবঙ্গে ছিল হিন্দু অধ্যুষিত। কলকাতা তখনও হিন্দু অধ্যুষিত শহর ছিল, এখনও হিন্দু অধ্যুষিত শহর। হিন্দু অধ্যুষিত একটা শহরে কিভাবে মুসলমানরা হিন্দুদেরকে হত্যা করতে পারে? নোয়াখালী মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল, সেটা স্বভাবতই এখানে আসতে পারে অন্য কোনো দাঙ্গার পরিস্থিতিতে, সেখানে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে, এটা অবশ্যই আমি মানি। এখানে মুসলমানরা উত্তেজিত হয়ে হিন্দুদের উপর আক্রমণ করেছে, এটা ভালো কথা, এটা স্বীকার করতে হয় আমাকে। কিন্তু কলকাতার মতো একটা হিন্দু অধ্যুষিত এলাকার মধ্যে যদি হিন্দুরা মুসলমানদের উপরে আক্রমণ না করে, তাহলে মুসলমানরা কিভাবে তাদের উপরে আক্রমণ করতে যাবে? বা বিহারে যেসব মুসলমান হত্যা হয়েছিল তখন, বিহার তো হিন্দু অধ্যুষিত পূর্বেই বলেছিলাম, তো বিহারের মতো একটা হিন্দু অধ্যুষিত অঞ্চলে যদি মুসলমানদের কি সেই সাহস তখন ছিল যে হিন্দু অধ্যুষিত একটা পরিবেশে হিন্দুদের উপরে আক্রমণ করবে? অথবা পূর্ব পাঞ্জাব, বর্তমানে ভারতের অন্তর্ভুক্ত যে অংশটুকু সেটার কথা বলছি, ওই অঞ্চলে যে মুসলমানদের উপরে আক্রমণ করা হয়েছিল, মুসলমানরা কি ইচ্ছাকৃতভাবেই তখন হিন্দু বা শিখ অধ্যুষিত অঞ্চলে আক্রমণ করেছিল হিন্দুদের উপরে বা শিখদের উপরে? আজতাক বাংলার নিউজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভারত যদি সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে সেখানকার সংখ্যাগুরু জনসংখ্যাকে উস্কে দেয় মুসলমানদের বিরুদ্ধে, সেটা অবশ্য ভারতের জন্যই ফাঁদ হয়ে দাঁড়াবে, আমাদের হয়তো কিছুই হবে না। কিন্তু ভারতের মতো এত বড় একটি রাষ্ট্র যখন দেশের একটি বিশাল জনসংখ্যাকে অবজ্ঞা করে একটি নির্দিষ্ট ধর্মকে প্রাধান্য দিয়ে ধর্মীয় মেরুকরণ শুরু করবে, তখন তা অবশ্যই অন্যান্য অঞ্চলেও তা প্রতিফলিত হবে। বিশেষ করে বাংলাদেশের মানুষের জনমনেও অবশ্যই তা রেখাপাত করবে। এই সাম্প্রদায়িক উস্কানিগুলো দিন শেষে কিন্তু সবার জন্যই খারাপ হয়ে দাঁড়াবে, কারোর জন্যই ভালো বই আনবে না। রাষ্ট্রের উন্নয়ন যদি করতে হয় তাহলে অবশ্যই সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের সকলকে নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। এইভাবে হয়তো নির্বাচনে কিছু ভোট আশা করা যায়, ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে হয়তো কেউ কিছু ভোট বিজেপিকে দিতে পারে, কিন্তু আদতে তাদের জনসংখ্যার মনের ভিতরে যে একটা চির ধরবে, ওটা কিন্তু শেষ পর্যন্ত ভৌগোলিক অখণ্ডতার উপরে বিশাল একটা চাপ তৈরি করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।